আমরা যদি দেখি যে বাংলাদেশ বিষয়গুলিতে আগের যে 4 স্কোর ছিল সেখান থেকে 48তম বিসিএসে কী কী প্রশ্ন কমন আসছিল। এখানে যদিও 20টা প্রশ্ন, বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন আসছিল 20টা, তার মধ্যে এখানে 13টা কিন্তু মার্ক করা আছে। তো 13টা মার্ক করা আছে, এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো রিসেন্ট জিকে থেকে আসছে, কিছু জিনিস আসছে আন্তর্জাতিক বিষয়গুলির সাথে সরাসরি রিলেটেড, আর বাংলাদেশ বিষয়গুলির মধ্যে আরও কিছু বিষয় আসছে যেখানে 3-4টা প্রশ্ন এরকম আছে সরাসরি ভূগোল রিলেটেড। সেই জিনিসগুলো আমরা আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে রাখছি। তারপরে রিসেন্ট জিকের যেটা আছে রিসেন্ট জিকের মধ্যেই ওটা রাখবো, ওটা বাংলাদেশ বিষয়গুলি ফিক্সড পার্টের মধ্যে আনবো না। আবার ভূগোল যেটা ভূগোল ক্লাসেই সেটা আলোচনা হবে, বা ওই টপিকগুলো ওই তথ্যগুলো ভূগোল ক্লাসেই ছিল, বা আন্তর্জাতিক বিষয়গুলির থেকে যেটা আসছে ওটা ঠিক আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যেই ছিল। এখন যদি দেখি যে 48তম বিসিএসের সাপেক্ষে আমরা এবারের 50তম বিসিএস প্রিমিয়াম 4 কোর্সে কী কী টপিক আমরা আপডেট করছি। যেরকম এটা আসছিল যে ভাস্কো দা গামা কালিকট বন্দরে আসছিল, জলপথ আবিষ্কার করেছিল, এটা কিন্তু আগেও ছিল লেখা, মানে এটা কমন ছিল। অতিরিক্ত এখানে যেটা অ্যাড করেছি সেটা হলো উত্তম আশা অন্তরীপ হয়ে, তিনি উত্তম আশা অন্তরীপ হয়ে কালিকট বন্দরে আসছিলেন, এই যে চ্যানেলটা যে কোন পথে এসেছে সেটা। আর বাদবাকি বক্স যেটা দেখছেন এটা পুরোটা আগেই ছিল। 48তমতে এটা আসছে। তারপরে 2 নম্বর যেটা আছে এখানে যদি যাই, এটা কমন আসে নাই, এটা অ্যাড করে দিয়েছি। টং আন্দোলনটা কী ছিল? কৃষক আন্দোলন। এটার রেঞ্জ ছিল 1946 থেকে 1950 পর্যন্ত। এটার প্রধান ছিল মনি সিং। টং মানে হচ্ছে ধান, কাবাড়ি, খাজনা। এটা কোথায় হয়েছিল? বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে হয়েছিল। এটা কমন আসে নাই, ডেফিনেটলি এখানে আমি লাল কালার দিয়ে মার্কও করি নাই, কিন্তু এটা অ্যাড করে দিয়েছি। এবং পাশে যে অন্যান্য তথ্য সেগুলো গুরুত্বপূর্ণ দিয়েছি। তবে অন্যান্য যে বিপ্লব বা বিদ্রোহ গুরুত্বপূর্ণ যেগুলো আছে সিরিয়ালে কিন্তু এগুলো সাজানো আছে, কোনটার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে, তারপরে সেই রিলেটেড তথ্য কী আছে। পরবর্তী এটি যেহেতু আনকমন প্রশ্ন ছিল, আনকমন, কিন্তু যদি কমন টপিক থেকে দেয় তাহলে এই বক্স থেকে কিন্তু কমনটা চলে আসবে। তারপরে দেখি 3 নম্বরে যেটা আন্তর্জাতিক স্বীকৃতি, ইউনেস্কো যেটা দিয়েছিল, হ্যাঁ এটা কিন্তু কমনই ছিল, এটা তো রেড মার্কিং করতে ভুলে গিয়েছি, এটা কিন্তু কমন ছিল, এটা সবারই কমন ছিল। 30তম সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তবে এখানে নতুন যে তথ্যটা অ্যাড করেছি সেটা হলো 27টি দেশের সমর্থনে, বাংলাদেশ সহ 27টা দেশ সমর্থন করেছিল এই সময়টাতে। ওকে, তারপরে যদি দেখি যে 4 নম্বরে এখানে এই কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে যে অস্থায়ী মানে সচিবালয় বা কার্যালয় অবস্থিত মুজিবনগর সরকারের, সেটাও কিন্তু কমন ছিল, এটা সবারই কমন থাকার কথা, কিন্তু এই অংশটুকু দেখেন। তারপরে এটার এখানে যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে বর্তমানে ওই থিয়েটার রোডটাকে শেক্সপিয়ার সরণি বলা হয়, জাস্ট জানানোর জন্য, মানে ইন্টারেস্টেড জায়গা থেকে, আর কিছু না। এই পেজ থেকে বা এই বক্স থেকে আপনারা 2টা প্রশ্ন কমন দেখছেন। সেটা হলো যে 1971 সালে যে সরকারটা গঠন করা হলো, এই সরকার গঠন, এটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার গঠিত হয়, এটা রাষ্ট্রপতি শাসিত। তো এটাও কিন্তু কমন ছিল, ঠিক আছে, লেখা ছিল। এবং রাষ্ট্রপতি শাসিত এই বিষয়টা কিন্তু বেশ কয়েকবার আলোচনাও করা হয়েছে এই কোর্সে, মানে যেহেতু লাইভ পড়িয়েছি তো আলোচনাও কিন্তু করা হয়েছে, তো এটাও কমন ছিল। তারপরে যদি যাই 5 নম্বর, এটা গেল। 6 নম্বরে এখানে এটাও কমন ছিল যে সাইমন ড্রিং ডেইলি টেলিগ্রাফে বর্বরতার কথাটা তুলে ধরেছেন, এটাও কিন্তু ফোরেস কোর্স থেকে কমন ছিল, অনেকেরই থাকবে, কারণ এখানে যে সব দেখেন এক বক্সের মধ্যে, এই এক বক্সের মধ্যে বিভিন্ন দেশের কী কী ভূমিকা পক্ষে বিপক্ষে, এবং সেই দেশের মধ্যে নেতৃস্থানীয় যারা আছে বা পপুলার যারা আছে তারা কী ধরনের ভূমিকা রেখেছে বাংলাদেশের যুদ্ধের সাথে, সেই জিনিসগুলো কিন্তু এক বক্সের মধ্যে পুরোটাই চলে আসছে। আচ্ছা, এখানে যেটা অ্যাড করা হয়েছে সেটা হলো এই জায়গাটুকু নতুন করে এবার অ্যাড করে দিয়েছি কিছু তথ্য। এটা দেখেন একদম আনকমন হয়তো বিষয় আপনাদের অনেকের কাছে মনে হবে, যে ট্যাঙ্ক ক্রাশ রিভল্ট ইন পাকিস্তান, এই শিরোনামে তিনি কিন্তু সেই রিপোর্টটা করেছিলেন, এবং তিনি কিন্তু প্রথমবারের মতো এটা পুরো বিশ্বে গণহত্যার কথাটা জানিয়েছিলেন এই শিরোনাম দিয়ে, ঠিক আছে। এই তথ্যটা নতুন করে অ্যাড করে দিয়েছি। ওকে, এরপরে তারপরে এই যে এটা বাংলামতি ধানের জাত কয়েকটা আছে, এবং ফসলের সব জাতগুলো কিন্তু একবারে এখানে দেওয়া আছে। এখন এডিটিংয়ের কাজ চলছে, যার কারণে একটু ডিসঅ্যারেঞ্জমেন্ট হয়ে আছে, নাহলে এটা এক পেজে চলে আসবে আর কি।
বাংলামতির এটা আসে নাই, এটা কমন আসে নাই, কিন্তু বাদবাকিগুলো ছিল আর কি, মানে এই উদাহরণগুলো যা ছিল এগুলো আগের মতোই ছিল, বাংলামতি এটা কমন আসেনি। তারপরে আসেন 48তমতে, এইটা হ্যাঁ এটা আসছিল, এটা ভিত্তি বছরটা লেখা ছিল কিন্তু ভিত্তি বছরে কতগুলো খাত ছিল এটা এখানে পড়ানো হয় নাই, এটা রিসেন্ট জিজ্ঞাসার মধ্যে সম্ভবত ছিল। তবে এখানে যেটা অ্যাড করে দিয়েছি, এই যে নতুন করে এইটা অ্যাড করেছি আমরা, যে কোন খাতে কয়টা আছে, কৃষিখাতে একটা উপখাত আছে, শিল্প খাতে 5টা উপখাত আছে, সেবা খাতে 13টা উপখাত আছে। তো একটু ডিপে যেতে পারে উপখাতগুলো, এই উপখাতগুলো আমাদের রিটার্ন পরীক্ষাতেও হেল্প করে। এর মধ্যে আপনি কৃষি খাতে একটা, শিল্প খাতে যদি 5টা সম্পর্কে ধারণা রাখেন, তাহলে সেবা খাতে যে 13টা আছে এটা আলাদা করে পড়তে হবে না। এটা আমি ক্লাসে পড়িয়ে দিব কীভাবে পড়া লাগবে। তারপরে আসেন সরকারের আয়ের উৎস 48তমতে, এটা সরাসরি হেডলাইনটা এরকমই ছিল এবং এইভাবেই ঠিক কমন পড়ছে, এবং এখানে যে অপশনের মধ্যে এগুলোই ছিল এবং উত্তরে সবগুলোই হবে এটাই লেখা ছিল, তো এটাও ডিরেক্ট কমনই ছিল। তারপরে আসেন একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পোশাক রপ্তানি করে, এটাও ডিরেক্টলি সবারই আসলে কমন ছিল, এখানেও কমন ছিল ডেফিনেটলি। তারপরে আসেন এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, হ্যাঁ এই যে বাংলাদেশের যে সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটাও কিন্তু কমনই ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যদি এটা সংবিধান দিয়ে আসছিল, সাথে সাথে সংবিধান লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে। এইটুকু ধারণা সবারই থাকার কথা সংবিধান সম্পর্কে যাদের একটু ধারণা আছে। তারপরে এইটা ছিল বাংলাদেশের নিয়মতান্ত্রিক প্রধান বা সাংবিধানিক প্রধানকে, সরাসরি এই টার্মটা আমার শিটে ব্যবহার করা হয়নি, তো ডিরেক্ট কমন আমি বলছি না এটা। তবে চিফ এক্সিকিউটিভ এবং রিয়েল এক্সিকিউটিভ এটা নিয়ে বিস্তর আলোচনা ছিল, এই আলোচনা থেকে আসলে বোঝা যায়, বা এই আলোচনাটা সংবিধানের মধ্যেও ছিল, সরকার ব্যবস্থার মধ্যেও ছিল, দুইটা আলোচনা থেকেই কিন্তু বোঝা যায় যে এখান থেকে মানে চিফ এক্সিকিউটিভ যে আছে তাকে নিয়মতান্ত্রিক প্রধান বলা হয়, আর রিয়েল এক্সিকিউটিভ যে প্রকৃত ক্ষমতার অধিকারী তাকে মানে সে হচ্ছে প্রধানমন্ত্রী। এই ধারণা যাদের ডেভেলপ করছে তারা আশা করি আনসার করতে পেরেছেন, নচেত পারে নাই। আচ্ছা, এখানে যেটা দেওয়া হয়েছে না, এটা 48তমতে এই তথ্যটা সরাসরি উত্তর হিসেবে আসে নাই, বাট 48তমতে যেটা আসছিল যে প্রাচীনতম জনপদ কোনটা, ওটা তো আমরা জানি, প্রাচীনতম জনপদ হচ্ছে মহাস্থানগড়, কিন্তু এই তথ্যটা 48তম থেকে এটা অ্যাড করে দিয়েছে, এটা যদি আমি 48তমতে লেখা ঠিক হয়নি, বাদ, ঠিক আছে। কিন্তু ওখানে ওয়ারি বটেশ্বর নামে যে অপশনটা ছিল, এটা আমরা প্রাচীনতম স্থাপনা বা নিদর্শন বা প্রত্নতাত্ত্বিক স্থান সেটা মনে করে এখানে আমরা অ্যাড করে দিয়েছি, নরসিংদীতে ওয়ারি বটেশ্বর আছে 2500 বছর পুরনো। তো এই বিষয়গুলো 48তম থেকে অ্যাড করেছি, নতুন যে বিষয়গুলো আছে। হ্যাঁ, এরপরে 47তম এবং 49তম থেকে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো এখানে সবই আমি এই টপিকের নাম এখানে লিখে রেখেছি, আমি এটা কাজ করেছি, যেটা এটা আপনাদের আরএসআই কোর্সে যে ক্লাসগুলো নিব সেটার জন্য একটা ইয়েটা করে রেখেছি আমি। তো সেখান থেকেই আমি 47, 48, 49 যে নতুন যে কী পড়া লাগতে পারে সেগুলো ইনপুট করেছি, আর আগের যা যা ছিল সেটা তো আমার মতো শর্ট সাজেশন ততটুকু আছেই, ফরেস্ট কোর্সে প্রথমবারের মতো যেটা করেছিলাম। উল্লেখ্য এটা করতে কিন্তু যখন প্রথমবার করেছিলাম তখন কিন্তু এটা 30 ঘন্টা সময় লেগেছিল। হ্যাঁ, এই যে যা দেখছেন এখানে টোটাল 80 যে পেজ যা দেখছেন, এটা করতে আমার 30 ঘন্টা সময় লেগেছিল। এবার আরও এই যে করছি এটা কাল থেকে, এটা তো এবার এক্সট্রা করে আরও হয়তো বা 10 ঘন্টা সময় যাবে। এটা 47, 48, 49তম বিসিএস অ্যানালাইসিসের ভিত্তিতে কিছু টপিক ঢুকবে, প্লাস পুরোটা রিভিউ করে আরও কিছু জিনিস ঢুকবে বা বের হবে, ঠিক আছে। এটা সাম্প্রতিক সময়ের আলোকে সামনে 50তম বিসিএসে আসতে পারে। তো মোটামুটি আপনারা যে পরিশ্রমটা পাবেন দেখা যাবে যে আগের 30 ঘন্টা, আবার এখন 10 ঘন্টা, এই 40 ঘন্টার যে পরিশ্রম সেই পরিশ্রমের বিনিময়ে কিন্তু এই প্রিমিয়াম 4S কোর্সের ক্লাস এবং পিডিএফটা পাবেন। এরকমভাবে শুধু বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে বলছি না, প্রিমিয়াম 4S কোর্সে আজ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসে কিন্তু এরকম টাইম ইনভেস্টমেন্ট গেছে কম বেশি। ওকে, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা পড়াশোনা করেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদের পড়াগুলো গুছিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।